হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। শুভ সকাল সকলকে। স্টুডেন্টস, 30শে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে সকলকে আরও একবার জানাই স্বাগতম। স্টুডেন্টস, আজকের পর্বে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, সাথে সাথে আমরা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, যেটা আমরা শেষের দিকে করি। টোটাল 20টি জিকে এবং 10টি, কোনো দিনে 5টি, কোনো দিনে 7টি, যে দিনে যতগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি সেগুলো নিয়ে চর্চা করি। তো অবশ্যই 20টি করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে এই ক্লাসটি প্রতিদিন সকলে যুক্ত হবে। অনেকে মনে করে এই ক্লাসটিতে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স আমি করি, তা নয়, সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর এবং খুব কোয়ালিটি সম্পন্ন কোশ্চেন দিয়ে সেখানে আমি সাজিয়ে থাকি এই ক্লাসটি। লেটস স্টার্ট। আজকের পর্ব শুরু করব। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো। প্রথম প্রশ্ন, নমো লক্ষ্মী যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? নমো লক্ষ্মী যোজনা ভারতের একটা রাজ্য সরকার চালু করেছে রিসেন্টলি। বিশেষ করে এই যোজনাটা চালু করা হয়েছে মহিলা বা মেয়েদের শিক্ষা ক্ষেত্রে হেল্প করার জন্য, বা মেয়েদের যাতে স্কুল ছুট কমানো যায় সেই জন্যই কিন্তু নমো লক্ষ্মী যোজনাটা আনা হয়েছে। এটা গুজরাট রাজ্য সরকার রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে। গুজরাট টু প্রোভাইড 1,250 crore aid to over 12 lakh girls under নমো লক্ষ্মী যোজনা। তো গুজরাট সরকার 12 লক্ষ মহিলা বা 12 লক্ষ মেয়েকে হেল্প করার জন্য, তাদের শিক্ষাক্ষেত্রে হেল্প করার জন্য 1,250 কোটি টাকা এইড প্রোভাইড করেছে রিসেন্টলি। The scheme aims to ensure that financial constraints do not prevent girls from completing their education after primary schooling, according to the State Education Department. তো স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট বা রাজ্য শিক্ষা দপ্তরের মতে এই প্রকল্পের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি হলো কি? সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, যাতে কোনো গার্ল তারা তাদের স্কুলিং কমপ্লিট করার পরে বা প্রাথমিক স্কুলিং, যেটা প্রাইমারি স্কুলিং, সেটা কমপ্লিট করার পরে যেন পরবর্তী শিক্ষার জন্য তাদের অর্থটা বাধা হয়ে না দাঁড়ায়, যেন অর্থের অভাবে তারা যে পরবর্তী শিক্ষাটা করতে পারছে না, এই যে ব্যাপারটা, এটা যেন না আসে। তাই অর্থটা এখানে অ্যালোকেট করা হয়েছে 1,250 কোটি টাকা। কেন করা হয়েছে? কারণ আবারও বলছি, সেটা হচ্ছে মেয়েদের বা যারা গুজরাট রাজ্যের মেয়েরা আছে তাদের শিক্ষাতে যাতে অর্থ বাধা হিসাবে না দাঁড়ায় প্রতি বছর। নেক্সট 2 নম্বর প্রশ্ন। আজ আমরা জানি 30শে জানুয়ারি ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় শহীদ দিবস পালিত হয়? প্রতি বছর ভারতে জাতীয় শহীদ দিবস পালন হয়ে থাকে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারিটাই কেন পালন করা হয়? ফাদার অব দ্য নেশন মহাত্মা গান্ধী ওয়াজ মার্টার্ড অন জানুয়ারি 30, 1948 বাই নাথুরাম গডসে। তো 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে এই দিনে শহীদ করেছিল, তাকে শহীদ করে। তাই এই দিনটা, টু অনার দ্য গ্রেট ফ্রিডম ফাইটার, দ্য ডে ইজ অবজার্ভ অ্যাজ মার্টিস ডে অ্যান্ড শহীদ দিবস। ইট মেক দ্য স্যাক্রিফাইসেস মেড ইন দ্য পারসুইট অফ ফ্রিডম। তো মহাত্মা গান্ধীর যে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম বা ফ্রিডম স্ট্রাগলে যে স্যাক্রিফাইস, তার যে আত্মত্যাগ, সেটাকেই স্মরণে রেখে, সেটাকেই সম্মান জানাতে প্রতি বছরে তার এই মৃত্যু দিনটাকে জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। সম্প্রতি কাকে সিআরপিএফ এর ডিআইজি হিসাবে নিযুক্ত করা হয়েছে? সিআরপিএফ এর ডিআইজি হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন সম্প্রতি, তিনি হলেন রবিশঙ্কর ছব্বি। রবিশঙ্কর ছব্বি এ 2007 ব্যাচ আইপিএস অফিসার অব দ্য উত্তরপ্রদেশ ক্যাডার। তো উত্তরপ্রদেশ ক্যাডারের 2007 সালের ব্যাচের একজন আইপিএস অফিসার। তিনি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইন দ্য সিআরপিএফ অন ডেপুটেশন। তো ডেপুটেশনে সিআরপিএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন রিসেন্টলি। সিআরপিএফ ফুল ফর্ম দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ এর ফুল ফর্ম। এটা ভারতের হবে। হ্যাঁ, ভারতের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রকল্পটি কোথায় চালু করা হয়েছে?
রিসেন্টলি ভারতের একটা অঞ্চলে চালু করা হয়েছে ভারতবর্ষের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং স্কিম? এটা কোথায় চালু করা হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে নর্থ বে, যেটা আন্দামান সাগরে অবস্থিত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তো নর্থ বে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রজেক্ট অ্যাট নর্থ বে, আন্দামান সি। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স to collaborate with UT government of Andaman and Nicobar। তো ডক্টর জিতেন্দ্র সিং, যিনি ইউনিয়ন মিনিস্টার, কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার, তিনি রিসেন্টলি এই ওপেন সি ফিশ ফার্মিং প্রজেক্টটি লঞ্চ করেছে কোথায়? নর্থ বে, আন্দামান সিতে। এবং মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স টু কোলাবরেট উইথ ইউটি গভর্নমেন্ট, যারা তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স আছে, তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই প্রকল্পে সহায়তা বা সহযোগিতা করবে। বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে কে 400টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন? গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, এটা টেনিস খেলার সাথে যুক্ত। 4টি প্রধান টেনিসকে আমরা গ্র্যান্ড স্ল্যাম বলে থাকি। তো 4টি প্রধান টেনিস টুর্নামেন্টে মিলে কে 400টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছে পুরো বিশ্বের মধ্যে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে? অবশ্যই এই রেকর্ডটা সিঙ্গেলসে গড়েছেন তিনি। টেনিস খেলা সিঙ্গেলস এবং ডবলস দুটোতেই খেলা হয়। বর্তমানে অস্ট্রেলিয়ান ওপেন চলছে, তোমরা জানো নিশ্চয়ই। সেই অস্ট্রেলিয়ান ওপেন্সে রিসেন্টলি বিশ্বের প্রথম পুরুষ হিসাবে 400টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার টু রিচ 400 উইন্স ইন গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস। তো গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস বিভাগে তিনি প্রথম বিশ্বের মধ্যে টেনিস প্লেয়ার হিসেবে 400টি বিজয় হাসিল করেছেন। নোভাক জোকোভিচ তিনি কোন খেলার সাথে যুক্ত? আমরা দেখলাম টেনিস খেলার সাথে। এবারে প্রশ্ন হচ্ছে তিনি কোন দেশের? তোমরা কমেন্ট করে জানাও তো দেখি কোন দেশের তিনি খেলোয়াড়। একটু জেনে রাখবে নোভাক জোকোভিচ হচ্ছে সার্বিয়া দেশের একজন খেলোয়াড়, ইউরোপের সার্বিয়ার একজন টেনিস প্লেয়ার। আচ্ছা, 4টে গ্র্যান্ড স্ল্যাম কি কি? ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, যেটাকে আমরা রোলা গ্যারোস বলে থাকি, বা এখানে লেখা হচ্ছে রোনাল্ড গ্যারোস বা রোলা গ্যারোসও এটাকে বলা হয়ে থাকে। ফ্রেঞ্চ একটা শব্দ, রোল্যান্ড গ্যারোস বলা হচ্ছে এটাকে, ফ্রেঞ্চ ওপেনকে। এটাকে আমরা দেখব ক্লে কোর্টের উপরে খেলা হয় এই ফ্রেঞ্চ ওপেনটা। এছাড়া উইম্বেলডন সবথেকে পুরনো টেনিস টুর্নামেন্ট, সবথেকে পুরনো গ্র্যান্ড স্ল্যাম, এবং ইউএস ওপেন, এই 4টে টুর্নামেন্টকে আমরা বলছি 4 গ্র্যান্ড স্ল্যাম। তো নোভাক জোকোভিচ এই 4টে মিলে 400টি জয় হাসিল করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র 14 বলে হাফ সেঞ্চুরি করে কে ভারতের দ্বিতীয় দ্রুততম টি-20 ইন্টারন্যাশনাল অর্ধশত রানের রেকর্ড গড়েছেন? টি-20 ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক টি-20 খেলায় মাত্র 14 বলে হাফ সেঞ্চুরি করে ভারতের দ্বিতীয় দ্রুততম, সেকেন্ড ফাস্টেস্ট ব্যক্তি হিসাবে 50 রানের ইনিংস বা অর্ধশত রান করেছেন, অর্ধশত রান করার রেকর্ড গড়েছেন যে খেলোয়াড়, তিনি হলেন অভিষেক শর্মা। ওপেনার অভিষেক শর্মা স্ল্যামড ইন্ডিয়াস second fastest half century in T20s by hammering a 14 ball 50 against New Zealand in the third T20 international। বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা এই বছরের তৃতীয় টি-20 ইন্টারন্যাশনালে 14 বলে হাফ সেঞ্চুরি করার একটা দুর্ধর্ষ যে ইনিংস, সেই ইনিংসে তিনি এই রেকর্ডটা গড়েছেন। অভিষেক ব্রোক হিজ টিমমেট হার্দিক পান্ডিয়াস রেকর্ড গেটিং টু 50 ইন জাস্ট 16 বল এগেনস্ট সাউথ আফ্রিকা। তো এর আগে এই রেকর্ডটা হার্দিক পান্ডিয়ার কাছে ছিল। হার্দিক পান্ডিয়ার রেকর্ডটা তিনি রিসেন্টলি ভেঙেছেন, মাত্র 16 বলে তিনি এই রেকর্ডটা গড়েছেন। হিজ মেন্টর যুবরাজ সিং, who still holds the record of a 12 ball 50 against England in 2007 when he was smoked his 6 sixes in an over of Stuart Broad। তো 2007 সালে ইংল্যান্ডের বিপক্ষে একটা টি-20 খেলাতে, টি-20 ম্যাচে, যেটা অবশ্যই একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ ছিল, সেই ম্যাচে তিনি ইংল্যান্ডের বিপক্ষে, হ্যাঁ, যুবরাজ সিং, যিনি এই অভিষেক শর্মারই এখন বর্তমান মেন্টর, অভিষেক শর্মার মেন্টর যুবরাজ সিং, তিনি একটা রেকর্ড গড়েছিলেন 12 বলে হাফ সেঞ্চুরি করার।
মানে টি-20 ইন্টারন্যাশনাল ভারতীয়দের মধ্য থেকে। তো সেই রেকর্ডটা এখনও আছে, এটা তিনি ভাঙতে পারেননি। তিনি 14 বলে করেছেন, আর তার মেন্টর এটা করে রেখেছে 12 বলে। হ্যাঁ, তিনি এই বছরেই এই ইনিংসেই কিন্তু স্টুয়ার্ট ব্রডকে 6 বলে 6টা 6 মেরেছিল। এটা একটা খুব হিস্টোরিক্যাল ইনিংস ছিল যুবরাজ সিংয়ের লাইফ বা ইন্ডিয়ান ক্রিকেটের হিস্ট্রিতে যদি আমরা দেখি। নেক্সট কোশ্চেন, দু সালের জানুয়ারিতে ভারত এবং কোন সংস্থা 6G প্রযুক্তি এবং ডিজিটাল পরিকাঠামোর সহযোগিতার অঙ্গীকার করেছে? দু সালের জানুয়ারিতে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন, রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিলের প্রধান তিনি আমাদের ভারতে এসেছিলেন, ভারত ভিজিট করেছিলেন আমরা জানি, প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন। সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারত রিসেন্টলি 5G প্রযুক্তিকে ডেভেলপ করার বা পরিকাঠামো গড়ে তোলার সহযোগিতার অঙ্গীকারবদ্ধ হয়েছে। ওকে, ইন্ডিয়া ইউ reaffirm strategic cooperation in next generation digital technologies including 6G, অর্থাৎ পরবর্তী প্রজন্মের 6G এবং ডিজিটাল যে টেকনোলজি সেটা কৌশলগত যে কি বলা হয় সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে পুনর্ব্যক্ত করা হয়েছে রিসেন্টলি ভারত এবং ইন্ডিয়ার মধ্যে একটা আমরা যদি দেখতে পারি কোঅপারেশন ডিল রিসেন্টলি মানে স্বাক্ষর হয়েছে সেটার মাধ্যমে। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, তো ইউরোপ এবং ইন্ডিয়া বা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া এই ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো অথবা ডিজিটাল যে টেকনোলজিস অ্যান্ড 6G ইমপ্লিমেন্টের জন্য একসাথে কাজ করবে। এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা জিকে প্রশ্ন প্র্যাকটিস করব। যারা ক্লাসে যুক্ত হয়েছে সকলকে বলবো জিকে প্রশ্ন দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। এখনও 20টি জিকে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যারা যুক্ত হচ্ছে সকলে ক্লাসে একটা করে লাইক করে ফেলো। TWS একাডেমি অ্যাপে তোমরা ব্যাচে এখন অ্যাডমিশন নিয়ে নিলে ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বিভিন্ন ব্যাচ সেখানে আমাদের অনগোয়িং চলছে, দেখতে পারো। কনিষ্কের রাজসভার বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? স্যার কোশ্চেনটা সহজ একটা কোশ্চেন, একদমই সহজ কোশ্চেন, কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। VVIP দিয়ে রাখো এই কোশ্চেনটা। কোশ্চেন সহজ মানেই যে ইম্পর্টেন্ট নয় এমন নয়, কিছু কিছু কোশ্চেন খুব সহজ হলেও সেগুলো পরীক্ষার জন্য বারবার ইম্পর্টেন্ট হয়, যেমন এই প্রশ্নটা। কনিষ্কের রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন যিনি, তিনি হলেন চরক। সুশ্রুত ছিলেন কনিষ্কের রাজসভায়, কিন্তু চরক তাকেও মনে করা হয় সবচেয়ে বিখ্যাত ছিলেন চরক। কনিষ্কের রাজসভার কিছু বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে দেখব, যেমন অশ্ব ঘোষ। তিনি ছিলেন একাধারে দার্শনিক, কবি এবং সঙ্গীতজ্ঞ। তার রচিত বুদ্ধচরিত বৌদ্ধ ধর্মের একটি অমূল্য গ্রন্থ। তাকে কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ অলঙ্কার মনে করা হয়। তাহলে অশ্ব ঘোষ কার সমসাময়িক ছিলেন? কনিষ্কের সমসাময়িক। তিনি বুদ্ধচরিত রচনা করেছিলেন। বসুন্ধর বা বসুমিত্র, ইনি একজন প্রখ্যাত বৌদ্ধ দার্শনিক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কনিষ্ক কিন্তু বৌদ্ধ ধর্মকে ফলো করত। তার রাজসভায় আমরা দেখতে পাচ্ছি অশ্ব ঘোষ, বসুমিত্ররা আছে, এরা বৌদ্ধ ধর্মের বিখ্যাত বিখ্যাত গ্রন্থ বা বিখ্যাত কিছু দার্শনিকের মধ্যে পড়ছে, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ দার্শনিকের মধ্যে। তাহলে নিশ্চয়ই কনিষ্ক বৌদ্ধ ধর্মকে ফলো করতো, একদমই। কনিষ্কের সময়ে যে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল সেই সংগীতির সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, এটা বলা হয় কাশ্মীরে হয়েছিল, সেই কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে তিনি সভাপতিত্ব করেন। চরক প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত। তিনি কনিষ্কের রাজবৈদ্য ছিলেন। তার রচিত চরক সংহিতা আয়ুর্বেদ শাস্ত্রের একটি ভিত্তিপ্রস্তর। এছাড়া আরেকজন ছিলেন, আমি বললাম সুশ্রুত। এই যে সুশ্রুত আছেন, এই সুশ্রুত তারও একটা বই আছে, তার নাম ছিল সুশ্রুত সংহিতা, যেটাও একটা কিন্তু চিকিৎসা সংক্রান্ত বিখ্যাত বইয়ের মধ্যে পড়ে। দুজনেই কনিষ্কের সমসাময়িক ছিলেন। নাগার্জুন, তাকে ভারতের আইনস্টাইন বলা হতো। ইনি ছিলেন একজন প্রখ্যাত বৌদ্ধ দার্শনিক এবং বিজ্ঞানী। তার মাধ্যমিক সূত্র গ্রন্থে তিনি শূন্যবাদ তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন। তো মাধ্যমিক সূত্র তাহলে কে রচনা করেছিলেন? এটা নাগার্জুন রচনা করেছিলেন। আগেসিলস ছিলেন একজন গ্রিক স্থপতি, যিনি কনিষ্কের সমসাময়িক ছিলেন। কনিষ্কের সময়ে কিন্তু কাজ করেছিলেন স্থাপত্যের ক্ষেত্রে। পেশোয়ারে কনিষ্কের বিখ্যাত বৌদ্ধ স্তূপটি তার তদারকিতেই নির্মিত হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। তো এরা হচ্ছে বিখ্যাত কিছু ব্যক্তি যারা কনিষ্কের সমসাময়িক, কনিষ্কের সময়ে তারা বিভিন্ন ফিল্ডে বিখ্যাত ছিলেন। রাইজিং সন বইটি কার লেখা?
খুব বিখ্যাত একটা বই, রিসেন্টলি প্রকাশিত হয়েছে, 2025-এ প্রকাশিত একটা বই। 2025-এ প্রকাশিত এই বইটির নাম হচ্ছে রাইজিং সন। বইটি যিনি লিখেছিলেন তার নাম কাভেরি নাম্বিসান। পঞ্চমুলি হ্রদ বা পঞ্চমুলি লেক ভারতের কোন বিখ্যাত স্থাপত্যের কাছে অবস্থিত? পঞ্চমুলি হ্রদ কোথায় অবস্থিত আছে? তাজমহলের পাশে, স্ট্যাচু অফ ইউনিটিতে, হাওয়া মহলের কাছে, নাকি সাঁচি স্তূপে? দেখো, পঞ্চমুলি হ্রদ হচ্ছে কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত আছে। কোথায় অবস্থিত আছে পঞ্চমুলি হ্রদ? গুজরাটে। তাহলে এখানে তাজমহল কোথায় আছে? আমরা জানি তাজমহল ইউপিতে, স্ট্যাচু অফ ইউনিটিটা গুজরাটে, হাওয়া মহল হচ্ছে রাজস্থানে আছে। আচ্ছা, আর সাঁচি স্তূপ কোথায় আছে? সাঁচি স্তূপটা দেখবো আমরা অবস্থিত আছে মধ্যপ্রদেশে। তাহলে এখানে সঠিক উত্তর কি করব? সেটি হচ্ছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি লোকেটেড ইন গুজরাট। সো পঞ্চমুলি হ্রদটাও গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটির কাছেই অবস্থিত আছে। গুজরাটের ইন হুইচ ডিস্ট্রিক্ট, কোন জায়গাতে এটা অবস্থিত আছে জেনে রাখবে, সেটা হচ্ছে নর্মদা জেলাতে এটা অবস্থিত আছে। ওকে, নেক্সট, পদ্মা সুব্রমণ্যম কোন নৃত্যের সাথে যুক্ত? পদ্মা সুব্রমণ্যম ইনি হচ্ছেন পদ্মবিভূষণ প্রাপক। পদ্মবিভূষণ 2024 অর্থাৎ 2024 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন পদ্মা সুব্রমণ্যম। ইনি ভারতনাট্যমের সাথে যুক্ত। দেখো, 2024 সালে যারা পদ্মবিভূষণ পেয়েছিলেন তাদের নাম: বৈজয়ন্তী মালাবালী আর্ট ক্ষেত্র থেকে ছিলেন। কে এই বৈজয়ন্তী মালাবালী? ইনিও একজন ভারতনাট্যম শিল্পী। তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত ছিলেন, তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। তো তামিলনাড়ুরই নৃত্য ভারতনাট্যম। তারপরে হচ্ছে কনিদেলা চিরঞ্জীবী হচ্ছে একজন তেলেগু অভিনেতা, তিনিও পদ্মবিভূষণ পেয়েছিলেন অন্ধ্রপ্রদেশ থেকে। এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন। এম ভেঙ্কাইয়া নাইডু অন্ধ্রপ্রদেশ থেকে পাবলিক অ্যাফেয়ার্সের ফিল্ডে তিনি পেয়েছিলেন। বিন্দেশ্বর পাঠক ভারতের একজন রাজনীতিবিদ এবং সোশ্যাল ওয়ার্কার। তিনি বিহার রাজ্য থেকে, তিনি পোস্থামাস মরণোত্তর পেয়েছিলেন পদ্মবিভূষণ 2024-এ। এবং পদ্মা সুব্রমণ্যম লিখেই দিয়েছি, ইনি হচ্ছেন একজন ভারতনাট্যম শিল্পী। তো ভারতনাট্যমের সাথে তিনিও যুক্ত এবং তিনিও পদ্মবিভূষণ পেয়েছিলেন। তো এই কয়েকটা 2024-এর পদ্মবিভূষণ। তারপরে 2025-এর পদ্মবিভূষণে যদি আমরা দেখি, লিখে দিয়েছিলাম মেবি তোমাদের, বিভিন্ন পদ্মবিভূষণ কারা পেয়েছে। শারদা সিনহা পেয়েছিল, তারপরে ওসুমু সুজুকি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিরা পেয়েছিল, তাই না? নেক্সট, 1857-এর মহাবিদ্রোহের সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? এই যে 1857-এর মহাবিদ্রোহ, এই সময় মুঘল সম্রাট যিনি ছিলেন তিনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ইনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। এনাকে জাফরও বলা হতো। যকৃৎ আমাদের দেহে সংশ্লেষ করে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12 নাকি সবগুলোই? কোনটা যকৃৎ আমাদের দেহে, আমাদের যে লিভার, সেটা আমাদের দেহে কোন ভিটামিন সংশ্লেষ করে থাকে? কোশ্চেনটা এক লাইনের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব মডারেট লেভেলের একটা কোশ্চেন আমি এটাকে বলতে পারি। এই কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল উত্তর করবে। ভিটামিন এ কিন্তু আমাদের দেহে যকৃতের দ্বারা সংশ্লেষ হয়ে থাকে, যেটাকে আমরা রেটিনাল বলছি। ভারতের প্রথম ডিস্কো মিউজিক পপুলার করার কৃতিত্ব কার? ভারতবর্ষে প্রথম ডিস্কো মিউজিক পপুলার কে করেছিলেন? অবশ্য তিনি একজন বাঙালি ছিলেন, একজন বাঙালি সিঙ্গার বা সঙ্গীত শিল্পী। তো একজন বাঙালি সঙ্গীত শিল্পী কে তিনি? একজন বাঙালি সঙ্গীত শিল্পী আর ডি বর্মন, বাপ্পি লাহিড়ী, অমিত কুমার নাকি মান্না দে?
আর ডি বর্মন জেনে রাখবে, ইনিও কিন্তু আমাদের ভারতে সঙ্গীতের একজন রূপান্তরী ব্যক্তি ছিলেন, সঙ্গীতের বিভিন্ন জিনিস তিনি অ্যাড করেছিলেন আর ডি বর্মন। কিন্তু ডিস্কো মিউজিক ভারতে যিনি পপুলার করেছিলেন তিনি হলেন বাপ্পি লাহিড়ী। ভারতের প্রথম ডিস্কো মিউজিক পপুলার করেন ইনি একজন বাঙালি সঙ্গীত শিল্পী। কৃত্রিম ইটের পোতাঙ্গন বা ডকইয়ার্ড বৈশিষ্ট্য একমাত্র সিন্ধু সভ্যতার কেন্দ্র কোনটি ছিল? ডকইয়ার্ড বা পোতাঙ্গন বা শিপইয়ার্ডও বলা হয়ে থাকে এটাকে। হ্যাঁ, শিপইয়ার্ড। শিপইয়ার্ড মানে কি? যেখানে বিভিন্ন জাহাজ, বা ডকইয়ার্ড বলতে বলা হয় যেখানে বিভিন্ন জাহাজ বা নৌকা এগুলোকে রিপেয়ারিং, এগুলো নির্মাণ ইত্যাদি করা হয়ে থাকে, সেই জায়গাকে আমরা সাধারণত ডকইয়ার্ড বা শিপইয়ার্ড অথবা পোতাঙ্গন বলছি। তো এই যে ডকইয়ার্ড আমাদের ভারতবর্ষে পুরো পুরো ভারতের ইতিহাসে যদি দেখি, প্রথম ডকইয়ার্ড ছিল লোথালে। লোথালটা বন্দর ছিল, এটা তো জানাই আছে তোমাদের। তো লোথাল যেহেতু বন্দর ছিল, লোথালেই নিশ্চয়ই ডকইয়ার্ড ছিল। এএনএম জিএনএম এর যারা প্রিপারেশন নিতে চাও, এএনএম জিএনএম এর জন্য TSS একাডেমিতে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। তো এএনএম জিএনএম ব্যাচ যারা এখনও যুক্ত হওনি দ্রুত যুক্ত হও। আর যাদেরকে তোমরা রিকমেন্ড করতে চাও, যদি নতুন কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে নতুন এএনএম জিএনএম এর পরীক্ষার্থী বা এএনএম জিএনএম পরীক্ষা দিতে চায়, তোমার আশেপাশে তোমার পরিবারের যদি কেউ থাকে তাকে রিকমেন্ড করতে পারো এটা। নেক্সট, ভারতের জাতীয় খেলা হকিতে জাদুকর কাকে বলা হয়? হকিতে 1000-এরও বেশি গোল করেছেন একজন ব্যক্তি, যাকে আমরা দ্য উইজার্ড অফ হকি অর্থাৎ হকির জাদুকর বলি, তিনি হলেন ধ্যানচাঁদ। পশ্চিমবঙ্গের কোন লোকসঙ্গীতকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে? এটা কমেন্ট করে জানাবে, তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া থাক। এটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত পাওয়া বা ইউনেস্কো দ্বারা স্বীকৃত একটা পশ্চিমবঙ্গের লোকসঙ্গীতের নাম কি? রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? কেউ রাজ্যসভার সদস্য হতে চায়, তো তার ন্যূনতম বয়স কত প্রয়োজন হয়? সংসদে রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25, 30, 30 বছর। রাইট অ্যান্সার হচ্ছে 30 বছর। আর 25 বছর হচ্ছে লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স। আচ্ছা, আমাকে এখানে আরেকটা জিনিস বলো সকলে, সেটা হচ্ছে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত? রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? কমেন্ট করে জানাও। রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর, তাই তো? এতক্ষণে তোমরা কমেন্ট করে ফেলেছো নিশ্চয়ই, যারা 6 করেছো সঠিক হবে। যুদ্ধের অধ্যয়নকে কি বলা হয়? দ্য স্টাডি অফ ওয়ার। এটাকে আমরা কি বলছি? স্টাডি অফ ওয়ার বা যুদ্ধ সংক্রান্ত অধ্যয়নকে সাধারণত বলা হয়ে থাকে পোলেমোলজি। পামোলজি নয়, পামোলজি মানে ফল সংক্রান্ত বিদ্যা। এটা অনেকে প্রথমে দেখে মনে হবে পামোলজি লেখা আছে, অ্যাকচুয়ালি এখানে লেখা আছে পোলেমোলজি, POLEMOLOGY, পোলেমোলজি। এটা মানে যুদ্ধের অধ্যয়ন। সাইকোলজি মানে কি? সাইকোলজি মানে মনোবিজ্ঞান বা মনোবিদ্যাকে বলা হয়ে থাকে সাইকোলজি। মন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইকোলজি, আর এটা নিয়ে যারা অধ্যয়ন করে তাদেরকে সাইকোলজিস্ট বলা হয়। সোশিওলজি হচ্ছে সমাজবিদ্যা, সমাজ সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা বলছি সমাজবিদ্যা। আর ফিলোসফি মানে কি? ফিলোসফি মানে হচ্ছে দর্শন। ফিলোসফি হচ্ছে মানে কি? দর্শন, জ্ঞান, দর্শন বিদ্যাকে বলা হচ্ছে ফিলোসফি। লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? লোদি বংশ সুলতানি যুগের শেষ বংশ। সুলতানি যুগের শেষ বংশের নাম কি? লোদি বংশ। এই যে লোদি বংশটা আছে, এই লোদি বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি কে? প্রথমে একটু প্রথম শাসকটা দেখি। লোদি বংশ শাসন করেছিল 1451 থেকে শুরু করে 1526-এর মধ্যে। হ্যাঁ, 1451 থেকে শুরু করে 1526-এর মধ্যে এরা শাসন করেছিল। আর এর প্রথম শাসক ছিল বহুলুল লোদি।
প্রথম শাসক, তারপরে আসে তোমার হচ্ছে সিকান্দার লোদি, এবং তারপরে আসে তোমার তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি হচ্ছে শেষ শাসক এই বংশের। ইব্রাহিম লোদি 1517 সালে সিংহাসনে বসেছিল, সেখান থেকে 1526 অবধি তিনি সিংহাসনে ছিলেন। তারপরে 1526-এ তাকে হারিয়ে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আর সিকেন্দার লোদি এই বংশের একজন গ্রেট লিডার ছিলেন। হ্যাঁ, এনাকে বলা হতো গুলরুখি। এনাকে বলা হতো কি? গুলরুখি বলা হতো। গুলরুখি তার ছদ্মনাম ছিল। কোন রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা আছে? কোন রাজ্য? এখানে চলো ম্যাপ দেখে উত্তর করো। এখানে একটা হাইলাইটেড রাজ্য আছে যেটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নেপালের সাথে সীমানা আছে, কিন্তু নেপাল তো কোনো রাজ্য নয়। উত্তরপ্রদেশের একটা প্রতিবেশী দেশ, এখানে লেখো একটি প্রতিবেশী দেশ, দেশটির নাম কি? দেশটির নাম হচ্ছে নেপাল। আচ্ছা, সাথে সাথে একটা ইউনিয়ন টেরিটরি যেটার নাম হচ্ছে দিল্লি, এবং 8টি রাজ্যের সাথে সীমানা আছে। ঠিক আছে, 8টি রাজ্যের সাথে সীমানা আছে উত্তরপ্রদেশ রাজ্যের। রাজ্যগুলো কি কি একবার চোখ বলিয়ে নিই আমরা। প্রথমে দেখব প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল, আর যে মানে প্রতিবেশী আমাদের কি বলা হয় ইউনিয়ন টেরিটরির সাথে উত্তরপ্রদেশের সীমানা আছে, সেটা হচ্ছে দিল্লিটা আছে এখানে। এই অঞ্চলটা হচ্ছে দিল্লির সাথে উত্তরপ্রদেশের সীমানা আছে। এছাড়া কোন কোন রাজ্যের সাথে সীমানা আছে? 8টি রাজ্য: বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। টোটাল 8টি রাজ্য। 1 2 3 4 5 6 7 8। তো 8টি রাজ্যের সাথে একটা ইউনিয়ন টেরিটরি এবং একটা প্রতিবেশী দেশের সাথে উত্তরপ্রদেশের সীমানা আছে। রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ, অপশন সি। সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা সেটাই শেয়ার করে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন কে? অনুশীলন সমিতি, দেখো অনুশীলন সমিতির একজন প্রতিষ্ঠাতা ছিল না। অনুশীলন সমিতি এটা ডিয়ার স্টুডেন্টস প্রতিষ্ঠা করেছিলেন যারা বা যে তাদের মধ্যে ছিলেন সতীশচন্দ্র বসু, যিনি অনুশীলন সমিতির প্রথম মানে সভাপতি বলা যেতে পারে ছিলেন। এছাড়া প্রমথনাথ মিত্র, বারিন ঘোষ বা বারীন্দ্র কুমার ঘোষ, বারিন ঘোষও একজন প্রতিষ্ঠাতা ছিলেন। এমনকি অরবিন্দ ঘোষকেও মনে করা হয় অনুশীলন সমিতির একজন প্রতিষ্ঠাতা হিসাবে। ওকে, তো যাই হোক, এখানে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এই সমস্ত ব্যক্তিরা। এবারে দেখো এখান থেকে আরেকটা জিনিস, এটা প্রতিষ্ঠা কবে হয়? এটা প্রতিষ্ঠা হয় কত সালে? প্রতিষ্ঠা হয় 1902 সালে, এবং এটা ছিল বাংলার প্রথম বিপ্লবী সমিতি। বাংলাতে এর আগে কোনো বিপ্লবী সংগঠন ছিল না, এটাই বাংলার প্রথম বিপ্লবী সমিতি। এই অনুশীলন সমিতি থেকে ভাগ হয়ে পরবর্তীতে বাংলায় কিন্তু বিপ্লবীদের আঁতুড়ঘর যুগান্তর দল তৈরি হয়েছিল, যেটা বারিন ঘোষ তৈরি করেছিলেন, যেটা পরবর্তীতে গিয়ে প্রচুর কাণ্ড কারখানা ঘটিয়েছিল আমাদের ভারতবর্ষের, বিশেষ করে পূর্ব ভারতের মধ্যে। নেক্সট আমরা পরের প্রশ্নতে আসব। পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েস কোন শহরের বর্ণনা দিয়েছেন? ডোমিঙ্গো পায়েসের বর্ণনাতে আমরা কোন শহরের বর্ণনা পেয়ে থাকি? পর্তুগিজ একজন পর্যটক ছিলেন। পর্তুগিজ পর্যটকের বর্ণনাতে আমরা পেয়েছি বিজয়নগরের বর্ণনা। উত্তরপ্রদেশে অবস্থিত জাতীয় উদ্যানটি হলো, এর ভিতরে কোন জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে আছে? জিম করবেট, উত্তরাখণ্ড। এটা আগেও একবার করেছি মেবি। উত্তরাখণ্ড রাজ্য, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে আছে, আর উত্তরপ্রদেশে আছে দুধওয়া জাতীয় উদ্যান। উত্তরপ্রদেশে একটাই জাতীয় উদ্যান দুধওয়া। পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে পান্না জাতীয় উদ্যান আছে। বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়?
ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়ে থাকে? 11ই জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে। আপেলে প্রধানত কোন অ্যাসিড পাওয়া যায়? চলো এটাও অ্যানিমেশন দেওয়া হয়নি, দেখেই উত্তর করো। আপেলে আমরা কোন অ্যাসিড পাই? অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড নাকি ম্যালিক অ্যাসিড? আপেলের যে অ্যাসিড পাওয়া যায় সেটি হচ্ছে ম্যালিক অ্যাসিড, এখানে আছে দেখো। ফর্মিক অ্যাসিড কোথায় পায়? পিঁপড়ে এবং মৌমাছির হুলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে। হ্যাঁ, টার্টারিক অ্যাসিড তেঁতুল জাতীয় ফলে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড লেবু, কমলা লেবুতে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড দইতে। অক্সালিক অ্যাসিড হচ্ছে পাওয়া যায় তোমার হচ্ছে পালং শাকের ভিতরে পাওয়া যায়। হ্যাঁ, পালংয়ে আমরা অক্সালিক অ্যাসিড পেয়ে থাকি। নেক্সট, নিম্নের কে পরমাণুর নিউট্রন আবিষ্কার করেন? পরমাণুর যে নিউট্রন সেটা কে আবিষ্কার করেছিলেন? খুবই আরো একটা সহজ প্রশ্ন পেয়ে গেছি আমরা। পরমাণুর নিউট্রন আবিষ্কার করেছিলেন কোন ব্যক্তি? তিনি হলেন জেমস চ্যাডউইক। এই হচ্ছে আজকের আমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট তোমাদের সাথে আলোচনা হবে পরবর্তী একটি পর্বে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। জানুয়ারি মাসের প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শেষ করে ফেললাম। গুরুত্বপূর্ণ সবই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আমি চর্চা করেছি মোটামুটি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, টাটা, বাই। এবং পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকো TWS একাডেমিতে।